আসসালামু আলাইকুম। আমি এসএম শেখ ফাহিম। দীর্ঘদিন পর আবারও সঙ্গত কারণে অনেক দিন পরে ছুটে আসা। এর আগেও একটি ভিডিও করেছিলাম চেতনা ৭১। ভর্তব্য অনুষ্ঠান পর্বে আজকে নিয়ে এসেছি মেজর ডালিমের দ্বিতীয় পর্বটি। কোনো একজন ব্যক্তিবান বিদ্যামান ব্যক্তি বলেছিলেন আমার এই অনুষ্ঠানের মন্তব্যে যে অল্পবিদ্যা ভয়ঙ্করী, তাই এবার বিদ্যাতের পাণ্ডিত্য নিয়ে আবারও সেভাবেই আংশিকত্বে, যাতে ভিডিওর মধ্যে কোনো ভুল বা ভ্রান্তি বা তথ্য আপনাদের না দিই, সেভাবেই চলে আসা। অনেকটা ওয়ার্কিং কাজকর্ম প্রেক্ষাপট নিয়ে, তাই অনেক দেরিতে হলেও আপনাদের মাঝে ছুটে চলা বা ছুটে আসা আমি এসএম ফাহিম। গতই ৫ জানুয়ারি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনে মেজর ডালিমের একটি সাক্ষাৎকার আমরা অনেকেই দেখেছি বা শুনেছি। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমারও একটা বড় আকাঙ্ক্ষা বা অংশ ছিল যে মেজর ডালিম হয়তো সত্যিটা বলবেন আমাদের সামনে। আমরা অনেকেই ধারণা করেছিলাম যে আমরা হয়তো বা এবারে একজন ব্যক্তিত্ববান, সৎ, বিশ্বাসী মানুষকে দেখতে পাবো, যিনি অকপটে তার সকল অন্যায়কে স্বীকার করবেন, সত্যের সন্ধান দেবেন। মেজর ডালিমের এর আগেও একটি বই পড়েছি। আমরা বরাবরই জানতাম যে মেজর ডালিম সত্যভাষী। তো সেই প্রেক্ষাপটে আমরাও বসেছিলাম টিভির পর্দায় বা অনুষ্ঠানের পর্দায় তার সৎসাহসকে উদ্দীপ্তভাবে নিজেকে তুলে ধরার জন্য। অথচ আমরা দেখলাম বিধ্বস্ত, স্তূপ ও পরাজিত এক মানুষকে। সঙ্গত কারণে ওই সাক্ষাৎকারে একটি প্রক্রিয়া দেওয়া আমাদের জরুরি হয়ে পড়েছিল। এ কারণে আংশিকভাবে কিছুটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরেছিলাম। হয়তোবা প্রতিটা প্রেক্ষাপট না দেওয়ার কারণে অনেকেই আমাকে অল্পবিদ্যা ভয়ঙ্করের মতো রূপ পদক দিতে শুরু করেছিল। তাই আজকের এই ভিডিওটি শুরু করব মূলত মূল আলোচনা, প্রেক্ষাপট ও নিশ্চয়তা থেকে। আমরা জানতে চাইব যে মেজর ডালিম কি একজন খুনি, না সাহসী বীর যোদ্ধা। আমরা সকলেই জানি যে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য ও অন্য বাসায় শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমনি, আরেকটি বাসায় শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব শ্রেণিবাদ এবং তার পরিবারের কয়েকজন সদস্যকে নির্মমভাবে খুন করা হয়। ওই ঘটনায় মোট হত্যাকাণ্ডের শিকার হয় প্রায় ৫০% মানুষ। এমনকি তাদের মধ্যে ছিল ৪ থেকে ৯ ও ১১ বছরের শিশু, একজন অন্তঃসত্ত্বা সহ বিভিন্ন বয়সী নারী। বিবেক হারিয়ে যদি কেউ উন্মাদ না হয়ে থাকে, তবে সে সহজেই বুঝবে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে খুব পরিকল্পিতভাবে। ঘরের ভেতর ঢুকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে পরিবারের সকল সদস্যকে। এমনকি বাদ যায়নি ঘরে কাজে সাহায্যকারী নারীরাও, যারা নিষ্পাপ শিশু ও গর্ভবতী নারীকেও ঠান্ডা মাথায় খুন করে তারা সকল বিবেচনায় খুনি ও অমানুষ। এই নারকীয় হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় অন্য আরেক ষড়যন্ত্রের অংশ হিসাবে জাতীয় ৪ নেতাকেও সেদিন কিন্তু হত্যা করা হয়। এই প্রসঙ্গে চলুন বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের সন্তান মঈনুদ্দিন খান বাদলের একটি বক্তব্য জেনে নেওয়া যায়। কি বলেছিলেন সেদিন? আমি ধরে নিলাম, কোট অ্যান্ড আনকোট, মেজর একজন বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কথা বলতেছি। আমি ধরে নিলাম শেখ মুজিবুর রহমান একজন খুব খারাপ লোক। আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন কারণ তিনি খারাপ লোক। তার পরিবারের ১৪ গোষ্ঠীকে মারার দরকার হলো কেন? আপনি ব্যক্তি শেখ মুজিবুরকে মারতেন তাহলে আমি একভাবে বুঝতাম। আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন, সেটাতে একটা সিগনেচার আছে। আজকে এতদিন পরে আদালতে এসে যখন বলছে আপনি সেটার সঙ্গে যুক্ত,
তখন আমাকে 3বার চিন্তা করতে হচ্ছে আপনি কোন ব্যক্তি বা শেখ মুজিবুর রহমানকে মারেনি। ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট আপনার স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন। আপনার সাথে আমার আর হবে না। মাই ইন্ডিপেন্ডেন্স। পৃথিবীতে ধর্ষণকারী আর ধর্ষিতা এক রাস্তায় হাঁটতে পারে না। হত্যাকারী আর হত্যার শিকার এক রাস্তায় হাঁটে না। পৃথিবীতে কোনো গণতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতাকে নিয়ে যদি আপনি আঙ্গুল হেলনে করেন, আপনাকে তারা সহ্য করবে না। নির্লজ্জ ডালিম সাক্ষাৎকার দিল গুজববাজ ইলিয়াসকে সাক্ষাৎকার নয়। এ যেন এক পিঠ চুলকে দেওয়ার মতো অবসাদ। ও বলেছে তার পিঠ চুলকে দিতে। বুঝলেন বিষয়টা? আমরা এই ভিডিওতে একজন খুনি সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানাচ্ছি। এই ভিডিওতে ডালিমকে বিন্দুমাত্র সম্মান প্রদর্শন করা হবে না। আর সে যেহেতু খাপছাড়া যুক্তি উপস্থাপন করেছে, তাই তার প্রক্রিয়াতেই কোনো ধারাবাহিকতাও থাকবে না। তার অগোছালো কথাগুলোকেই ধরে ধরে জবাব দেওয়া হবে। ডালিম পুরো বক্তব্য ছিল গরবেস্ট অ্যান্ড বখাটেদের যুক্তিপূর্ণ কথাবার্তায় ভরপুর। যেমন সে আপত্তি তোলে জেনারেল ওসমানী কেন পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বা থাকেনি, ইত্যাদি ইত্যাদি অনেকের উপস্থাপনা করেছে। এমনকি ওসমানী সাহেব নিজেও সেটা পরিষ্কার করে বলেছেন এভাবেই, ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ ওই সশস্ত্র যুদ্ধ ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টে পুরো কমান্ডের অধীনে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্যাম মানেকশা। সত্যি কথা হচ্ছে, আমি আন্তর্জাতিক স্বীকৃত কোনো নিয়মিত বাহিনীর সেনাপ্রধান নই। আন্তর্জাতিক রীতি অনুযায়ী পাকিস্তান বাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না, কারণ বাংলাদেশের জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশ নয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানসকে রিপ্রেজেন্ট করবে লেফটেন্যান্ট জেনারেল অরোরা। জেনারেল মানেক্স গেলে তার সঙ্গে যাওয়ার প্রশ্ন উঠত, কিন্তু সর্বভৌমত্ব সমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশার সমানে সমান। সেখানে তার অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফরসঙ্গী আমি হতে পারি না। এটা দেশ বা ত্যাগের কথা নয়, এটা প্রোটোকলের ব্যাপার। আমি দুঃখিত আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমার মধ্যে আত্মমর্যাদা বড় অভাব। ঢাকা ভারতীয় বাহিনী আমার কমান্ডে নয়। জেনারেল মানেকশার পক্ষে জেনারেল অরোরা কমান্ডের অধীনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করবে যৌথ কমান্ডে ভারতীয় বাহিনীর কাছে। আমি সেখানে অর্থাৎ ঢাকায় যাব কি জেনারেল অরোরার পাশে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য? হাউ ক্যান আই? যে প্রশ্ন উত্তর স্বয়ং ওসমানী দিয়ে গেছেন, সেই প্রশ্ন বারবার উপস্থাপন করে কারা লাভের গুড় খেতে চায় তা আমরা জানি। ডালিমের কথায় সুর কিন্তু সরাসরি জামায়াতের সাথে মিলে যাচ্ছে না তো? যারা এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না তারা কারা তারা প্রশ্ন করুন তো। যদি প্রশ্নটা করতেই হয়, তাহলে যারা এদেশের আত্মসমর্পণের স্বাধীনতার পক্ষেই ছিল না তারা কার কাছে আত্মসমর্পণ কে করলো সেটা নিয়ে প্রশ্ন তুলবে। বা জামাত স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু ডালিম তো মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ সে আমাদের মহাকাব্যিক মুক্তিযোদ্ধাকে বলেছে তথাকথিত মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদার নাকি 20 জন, মাত্র 2 জন নারীকে ধর্ষণ করেছিল। 3 লক্ষ বীরঙ্গর কাহিনী, তাহলে কি আমরা
কেচ্ছায় কাহিনী বলেই জানব? গর্বের সাথে নামের পূর্বে বীর মুক্তিযোদ্ধা যুক্ত করেছেন সেই ডালিম, যিনি বলেছেন, এরকম কথায় দ্বিচারিতা নিয়ে কাটিয়ে দেওয়া জীবনের আসলে কেমন আমি তা জানি না। অপরপক্ষে একই অবস্থা জামাতিদেরও। যে দেশের স্বাধীনতা চায়নি সেই নাকি স্বাধীনতা দিবসে এসে 24শে মার্চ বা বিজয় দিবসের 16ই ডিসেম্বর তারা উদযাপন করে। তারা একে অপরের সামনে সমান, অর্থাৎ ডালিম জামাতের ভাই ভাই। জামাত যেমন জানে 71-এ তাদের কৃতকর্ম কোনোদিন যুক্তি দিয়ে বৈধ করতে পারবে না, তেমনি 75-এর ভাষায় ডালিম ও জানে তার কৃতকর্মে কখনোই ছাপাই চলে না। তাই 71-এর দালাল আর 75-এর খুনিরা এখন যৌথভাবে আবর্জনা ছড়াচ্ছে এবং তাদের ছড়ানো আবর্জনা থেকে এখন দুর্গন্ধ বেরোচ্ছে। সঙ্গীতকে কেন্দ্র করে ডালিম, মানে তার ওয়াইফকে কেন্দ্র করে ডালিম এভাবেই বলেছিলেন। আর একটা কথা বলতে হয়, আমাদের সকলের রয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত সম্পর্কে মেজর ডালিম বলেছেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থাকা সত্ত্বে কেন রবীন্দ্রনাথের মতো একজন ভারতীয় নাগরিকের লেখা গানকে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করলাম? কথাটা বুঝতে পেরেছেন? এটা কথা বলতে হয়। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি থাকা সত্ত্বেও কেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন কবির লেখা গান এদেশের জাতীয় সঙ্গীত হলো, বলেছিলেন মেজর ডালিম। তাকে একটা কথা বলতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন অবিভক্ত ভারত স্বাধীনের অনেক আগে, এবং তার জন্ম অবিভক্ত ভারতে। এবং কাজী নজরুল ইসলামও বাক প্রতিরন্ধ হারিয়েছেন, এক কথায় কথা বলার শক্তি হারিয়েছেন আমাদের স্বাধীনতার অনেক আগে। তাহলে ভারত বিভাজনের বহু বছর আগেই 71-এ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার পর কবি নজরুল ইসলাম দেশটা এসেছিলেন, তার মানে কি তাকে আমাদের জাতীয় কবি হয়তো বা মানে, কিন্তু তার গানটা তো তারও অনেক আগেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি। কারণ তিনি বাকশক্তি, স্মৃতিশক্তি সবই হারিয়েছেন। সেই দেশটাকে ভারত থেকে বাংলাদেশে তুলে এনে নাগরিকত্ব দিলেই তিনি শুধু বাংলাদেশের একার হয়ে যায় না, শুধু বাংলাদেশেই যান না, সুস্থ অবস্থায় তাকে এই নাগরিকত্বের অফার করলে তিনি কি তা গ্রহণ করতেন? আমরা কিন্তু তা জানি না। তবে বাস্তবে শেষ বয়সে এসে মাতৃভূমি ছেড়ে অন্যত্র খুব কম মানুষই যেতে চাইবে। আপনারা যদি প্রশ্ন করা হয়, আপনিও কাছাকাছি উত্তর দিবেন। শেষ বয়সে আপনার জন্মস্থান নিয়েই থাকতে চাইবেন। 15ই আগস্টের পর জামাতীয় শক্তি ইউনূস সরকারকে ক্ষমতায় আসার পর জাতীয় সঙ্গীত বদলানোর চেষ্টা করে, অর্থাৎ তাদের মতে জাতীয় সঙ্গীত হতে হবে একজন সাচ্চা মুসলিম গীতিকারের লেখা। কিন্তু সমালোচনার মুখে সুবিধা করতে না পেরে কেউ তখন কিন্তু এরকমও প্রস্তাব তুলেছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হোক, যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে হটানো যায় আর কি। জাতীয় সঙ্গীত বদলানোর জন্য কত ব্যথা, কত আহাজারি, তাদের কত গল্প। অবশেষে সবাই ফেল মারে একত্রে, কিন্তু বাংলাদেশের সেই অপশক্তি ঐতিহাসিক সত্য কি আর তাদের ব্যর্থতা মেনে নেবে? এটা কি? এটা হচ্ছে জামাতিদের সাম্প্রতিক উত্থানের পর প্রথম বড় ধরনের ফেইলর, যে তারা জাতীয় সঙ্গীত বদলানোর প্রস্তাবে হাতে হাড়ি ভাঙা পড়েছিল। এরপর তারা আরও জোর গলায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে কথা তোলেনি বা সাহস পায়নি। কিন্তু অলরেডি ফেল হয়ে যাওয়া একটি প্রকল্প আবার সবার সামনে নিয়ে আসার মানে কি? কথিত সাংবাদিক ইলিয়াস হোসেনের শোটিতে যে জামাতের
প্রেসক্রিপশনে হয়েছে সেটি আমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। এই কাওয়ার্ড মেজরের ইতিহাস, তাদের সৃষ্ট আবর্জনা স্তূপ এত উঁচু হয়েছে যে সেটা ঢাকার মতো ছায়া তারা পাচ্ছে না, তাদের কাছে নেই। তাই হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে টানাটানি শুরু করেছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মানুষের আনন্দ প্রসঙ্গে এই কাওয়ার্ড ডালিম বলেছে, মুজিবের মৃত্যুর পর দেশের মানুষ খুব আনন্দ করেছে। সমাজে এমন দাবির পক্ষে অনেক মানুষই বলে না। ছোটবেলা থেকে নিশ্চয়ই শুনেছেন মুজিব ভাই সে একজন মুজিব ভাই ছিলেন। এই করেছিলেন মানুষের এই রকম পুরো বগলবাজ বানিয়ে বিশ্বকে বগল বাজানোর জন্য। আনন্দ হয়েছে, তবে তা প্রক্রিয়ার পাতায়, অর্থাৎ সংবাদপত্রের পাতায়। সেই সব পত্রিকার সম্পাদক ও মালিকপক্ষ যারা ছিল যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনের পরীক্ষিত দালাল। আর রেজিম চেঞ্জের পর পত্রিকার অবস্থা যেন কেমন হয়, টেলিভিশনের অবস্থা কেমন হয় দেখতেই পাচ্ছেন তো। সময় ৭১ কিভাবে ৭৫ হয়ে যায়, সম্পর্ক কিভাবে এক পলকে বদলে যায়। কয়েক ঘন্টার ব্যবধানে মুজিবের মৃত্যুতে আনন্দিত হয়েছিল সাম্প্রদায়িক বদমাইশ যারা তখন আনন্দিত হয়েছিল শেখ মুজিবুর রহমানের বিপক্ষে। রাজনীতি বিধ্বস্ত হওয়া আমাদের কাঠের টুকরা আর জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলামে সমর্থকরাও তারাই ছিলেন। দেশ জুড়ে সাধারণ মানুষ যদি বিশাল আনন্দ করেই থাকে, তবে ওই মানুষগুলো কেন মুজিবের বিরুদ্ধে আগে আন্দোলন করলো না? প্রশ্নটা আপনার কাছে, যিনি বলেছিলেন যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। দেশের মানুষ ব্যাপকভাবে মুজিবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে উৎখাত করতে পারল না। যেমনটা আমরা এরশাদের বেলায় দেখলাম, কয়েকদিন আগে হাসিনার বেলায় দেখলাম। তা কেন হলো না? সত্যটা হচ্ছে মুজিবের বিরুদ্ধে ততটা নয়, সাধারণ মানুষ ততটা সোচ্চার ছিল না হঠকারী, জাসদ ও সর্বহারা লুটপাট ও নির্যাতিতদের বিরুদ্ধে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষ কোন যুক্তিতে সেই দেশের প্রেসিডেন্টকে নিয়ে আনন্দ করবে, খুশিতে গদগদ হয়ে যাবে? এটা কি সম্ভব? তাও আবার বাংলাদেশের মতো হতদরিদ্র দেশের প্রেসিডেন্ট, যেখানে মানুষকে একবারে প্রাথমিক প্রয়োজনে যোগান ছিল না। চতুর্দিকে হাহাকার, বাড়িঘর পোড়াও। সেই সব ছবিগুলো, ভিডিওগুলো দেখে নেবেন ৭১ কেমন ছিল আমাদের দেশ। এই অজুহাতে দেশের প্রেসিডেন্ট যে কি না আবার দেশের স্থপতি ও তাকে সপরিবারে হত্যার কথা সাধারণ মানুষ কল্পনাও করতে পারত না। বিষয়টি এমন ছিল না যে দেশের সকলের অধিকার প্রাপ্তি সব শেখ মুজিবুর রহমান একত্রিত করে তোলা মেরে রেখেছিল এবং তাকে হত্যা করে সেই তালাচাবি নিয়ে সবাই শান্তিতে সুখেতে বসবাস করতে লাগলো। মুজিব হত্যা করায় সেনাবাহিনীর সম্মিলিত সম্মতি ছিল না। বলা হয় সেনাবাহিনীর কিছু বিপদগামী সেনারা এই হত্যায় সম্পাদন করেছিলেন। সরকার পরিবর্তন করাটা সেনাবাহিনীর কাজ কোনোভাবেই হতে পারে না, এটা জনগণের কাজ। ডালিম চেয়েছিল বাংলাদেশে আরেকটা পাকিস্তান গড়ে তুলতে, তাই তারা সেই ৭১ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা বা তার সপরিবারকে শেষ করে দেওয়ার মিশন শুরু করেছিল। পিঠটা একটু চুলকায় রাখুন, দেখুন তো মিলে কিনা। ভিডিওটিতে যে তারা অজুহাত করেছিল বা বলেছিল, মেজর ডালিম, মেজর জিয়াউর রহমান নাকি কুরআনের উপর হাত রেখে শপথ করেছিল। ৭১ এই চক্রান্তে নাকি মেজর ডালিমও যুক্ত ছিল এবং এই চক্রান্তটি হয়েছিল যুদ্ধর ময়দান থেকে। তাহলে আওয়ামী লীগ যখন জিয়াকে মুজিবের খুনির সাথে একত্রিত থাকার দাবি তোলে, তখন কেন আপনারা আপত্তি করেন বা আপত্তি করতাম? তাহলে তো তাদের দাবি ঠিক ছিল, অর্থাৎ আওয়ামী লীগের দাবি। বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা কি মনে করে যে জিয়াউর রহমান এই খুনের সাথে কুরআন শপথ করে জড়িত ছিল? বাকশাল প্রসঙ্গে খুনি কাওয়ার্ড মেজর ডালিম বলেছিলেন, বাকশাল পুরোপুরি
কার্যকর হওয়ার কথা ছিল 1 সেপ্টেম্বর থেকে, কিন্তু তার পূর্বেই মুজিবকে খুন করা হয়। মুজিব হত্যার পরে ইতিহাসে এই দেশের মানুষ মুজিব বিরোধী ন্যারেটিভ তৈরি করার ইতিহাস সেটা আমাদের কিন্তু জানি। ইতিহাসে বহু গল্পকে যুক্ত করা হয়েছে এবং ষড়যন্ত্রকারীরা খুব সফলতার সাথে বাকশালকে একটি কুখ্যাত শাসন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, যেটা কতটুকু সময়ের জন্য দেখার বিষয়। পৃথিবীতে যে কোনো মতবাদ কিংবা নীতি ভালো খারাপ দুটো দিকেই থাকে। বাকশালের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল এটি একদলীয় শাসন ব্যবস্থা, কিন্তু বাস্তবতা হচ্ছে বাকশাল ছিল সব দলের মত মিলিয়ে একটি সর্বদলীয় শাসন ব্যবস্থা, এবং সেটা ছিল আপৎকালীন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য। বাকশালে আওয়ামী লীগ ছাড়া কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, জাতীয় লীগ সহ বেশিরভাগ রাজনৈতিক দলেই অন্তর্ভুক্ত ছিলেন। বাকশালে আরও ছিলেন খন্দকার মোস্তাক, শাহ মোজাম্মেল, তাহিরউদ্দিন ঠাকুর, জিয়াউর রহমান, কর্নেল তাহেরের মতো ব্যক্তিরাও। এটা সত্য যে বাকশাল খুব টালমাটাল অবস্থার মধ্যে সৃষ্টি হয়। বাকশাল না করা হলো, এর বিকল্প হিসাবে তখন কি করা হতো? জরুরি অবস্থা ঘোষণা করা হতো। এছাড়া তো উপায় ছিল না। একটা জিনিস মনে রাখা আমাদের খুব দরকার, আমরা কিন্তু জানি না বাকশালের অধীনে বাংলাদেশে ঠিক কেমন পরিচালিত হতো বা বাংলাদেশ কিভাবে পরিচালিত হতো। কারণ দেশে বাকশাল পুরোপুরি কার্যকর করার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়। মুজিব তার দ্বিতীয় বিপ্লব সফল হতে কিনা সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও এটা নিশ্চিতভাবে বলা যায় যে বাকশাল প্রতিষ্ঠা হলে দেশ থেকে জাসদ, সর্বহারার মতো ক্যান্সার নির্মূল করা যেত, দেশের স্থিতিশীলতা আসত, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের নবনির্মাণ শুরু করা যেত, এবং ইতিহাস থেকে এরকম অসংখ্য বদমাশেরা দেশের জায়গা পেত না। এখন যাদেরকে আমরা ইতিহাসের পাতায় দেখি 75-এর পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়েছেন এবং হয়েছেন মন্ত্রী, এমপি, কত কিছু, যারা 30 লাখ মানুষের রক্ত ও প্রাণের বিনিময়ে পাওয়া সংবিধান থেকে কুলসিত করেছে। স্বাধীনতা বিরোধীকে রাজনীতিতে পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের দুর্গম অনিশ্চয়ত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, তাদের ঠাঁই হতো না। শেষ কথা হচ্ছে, ডালিম যদি 71-এ মুজিব হত্যার ষড়যন্ত্র শুরু করে, তাহলে মুজিবের খুনিকে বৈধতা দিয়ে তার দুঃশাসন, বাকশাল, স্বজনপ্রীতির যেসব দাবি উপস্থাপন করে বা উত্থাপন করে, সেগুলো একটাও ধোপে টেকে না। জিয়াউর রহমানকে নিয়ে ডালিম যা বলেছে, সে প্রসঙ্গে জিয়াউর রহমান নাকি 4000 মানুষকে বা 4000 জনকে খুন করেছেন। জিয়াউর রহমান সর্বমোট কতগুলো মানুষকে খুন করেছিলেন তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে সেটা 4000ও হতে পারে, অসম্ভব কিন্তু কিছু নয়। এই তথ্যটা এখন প্রকাশ করে ডালিমের কী লাভ? জামাতির পালে হাওয়া দেওয়া, নাকি সবাই খুনি? ডালিম একজন বিশাল ভদ্র লোক, এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। বুঝলাম, মুজিব ছিলেন সোনার বাংলা গড়ার পথে, তিনি একমাত্র বাধা ছিলেন। সেই বাধা ও বাধার বংশকে নির্বংশ করার পর এই দেশ সোনার বাংলা হলো না কেন? কেন এখনো আমাদের হয় খুন হতে, নইলে গুম হতে? কেন? এর কোনো বিকল্প নেই কেন? জাতির পিতা বলে পৃথিবীতে নাকি কোনো কিছুই নেই, এমনটা বলে সে দাবি করেছে। দেখেন, জাতির পিতা একটি সিম্বলিক বিষয়। একটা জাতি বা দেশের অস্তিত্বের পেছনে যেমন কারো সবচেয়ে বেশি অবদান বা কার অবদান থাকে, তাকে অনেক দেশে তাদের জাতির পিতা বলা হয়। যেমন এইভাবে ভারতের জাতীয় পিতা মহাত্মা গান্ধী, পাকিস্তানের যেমন রয়েছে জিন্নাহ, কায়েদে আজম জিন্নাহ, কায়েদে আজমকে মানিক এবং জিন্নাহ যা পাকিস্তানের জাতির পিতা। পৃথিবীর কোনো দেশের জাতির পিতা আছে, সেটা খুব সহজে আমরা জাতিকে জিজ্ঞাসা করে জানতে পারবো, বা উইকিপিডিয়াকে আমরা যদি কখনো, বা চ্যাটজিপিটিকে আমরা যদি জিজ্ঞাসা করি পৃথিবীতে কোন কোন দেশে জাতির পিতা আছে, আমরা সেই
তালিকাটি অকপটে দেখতে পারবো। মোট কথা, জাতির পিতা বলে আসলে কিছু নেই। ডালিমের এমন বক্তব্যের পিছনে কোনো যুক্তি নেই, আছে ইচ্ছাকৃত মূর্খামি। আপনাদের পছন্দ হোক বা না হোক, জাতির পিতা অবশ্য গুরুত্বপূর্ণ একটা উপাধি। তবে এভাবে পিতা, মাতা, ম্যাডাম, আপা, খালাম্মা ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের বিষয় নয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বাপ চাচা কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের স্থপতি, স্বাধীন বাংলাদেশের স্থপতি। বাংলার মাটিতে এই সত্যের কখনো ব্যত্যয় ঘটবে না, কখনো হবেও না। তার খুনি বন্ধুরা বেশ স্বনামধন্যে, সেটি কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়, এবং ধর্ম অন্ধ। এর আগেও যেমনটা ছিল এখনও আছে। মুজিবকে হত্যা করে বাংলাদেশের ইসলামিক রিপাবলিক বানাতে চেয়েছিল তারা চিন্তা করে সে বলেছে তারা জাতির পিতা আদম। ইব্রাহিম বললেও বুঝতাম যে কথাটা ঠিক আছে, একটা পৌরাণিক চরিত্র মাত্র। প্রকৃতভাবে সকল মানুষের একজোড়া মানবী থেকেই মানুষ হয়েছে, মানতে হবে, এটা ধর্মীয় বিশ্বাস। আমি মুসলিম, এটা আমিও মানি, কিন্তু আদম জাতির পিতা নয়। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা। বস্তুত জীবের প্রজাতি বিবর্তনের মাধ্যমে আসে। আকাশ থেকে ধপাস করে একটি ফালতু আলাপ বাদ দিয়ে চলুন আমরা স্বাধীনতায় ফিরে যাই। স্বাধীনতা নয়, মুজিববাদ নাকি স্বাধীনতা চায়নি। আমাদের মুজিব স্বাধীনতা চায়নি, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হবে না, একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে না, এটা নাকি বঙ্গবন্ধু চাননি বলে 6 দফা পড়ে নিলে। এটা আমি আপনাদের পড়তে বলবো যে 6 দফাটা একটু পড়ে নেন, 7 মার্চের ভাষণটা শুনতে বলবো, 71-এর পূর্ববর্তী রাজনীতিতে আসমা আব্দুর রব কে শিখতে বলবো। হুট করে দেশের স্বাধীন হয়ে যাক মুজিব এটা কখনোই চাইতেন না। এত বিশাল রক্তক্ষয়ের সম্ভাবনা সবসময় ছিল। প্রথমত স্বায়ত্তশাসন পেতে হবে, এরপর স্বাধীনতার দিকে যাওয়ার প্রস্তুতি ছিল তার, কিন্তু রক্তের বন্যা এড়ানো যদি যায়, এর কারণ বা এর দায় কেবলমাত্র গোয়ার ও ন্যূনতম মানসিকতা বোধ না থাকা পাকিস্তানি হানাদার বাহিনীদের। ডালিমের বউ প্রসঙ্গে রেড ক্রস বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতির একজন গাজী গোলাম মোস্তফার সাথে বিরোধ নিয়ে সাক্ষাৎকারে একটা বড় অংশ যে ব্যয় করেছেন এটা অসঙ্গত নয়, কারণ এই ঘটনা ডালিমের উপর বেশ প্রভাব ফেলেছে বলে সে মনে করে। এই গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে ত্রাণের কম্বল চুরির একটা বড় অভিযোগ আছে। অনেকেই তাকে গাজী বলে উল্লেখ করেন। ওই পীরগণের আসর তথা সাক্ষাৎকারে কথিত আছে 7 কোটি মানুষের জন্য নাকি 8 কোটি কম্বল এসেছিল বিদেশ থেকে, যা চুরি হয়ে গেছে। এতগুলো কম্বল কে পাঠালো, কেন পাঠালো, এর তথ্য খুঁজছি বেশ কিছুদিন ধরে। আজকে এই ভিডিও করার আগে আমি অনেকবারই খুঁজেছি কোনো ধান্দায় কেন এই উদ্ভট তথ্যটি ছড়ানো হলো। দেশের মানুষের জন্য এত দয়ালু কোন দেশ ছিল, কার এত দরদ জেগে উঠেছিল, কেন জেগে উঠেছিল? 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল কেন দিয়েছিল বোঝেন? এতগুলো কম্বল নিয়ে কয়টা জাহাজ এসেছিল তখন, অর্থাৎ ডিসেম্বরের শেষে স্বাধীন হলো। কম্বলগুলো বানাতে তো সময় লেগেছে, জাহাজে করে এসেছে, অর্থাৎ শীষের শেষে এসে পৌঁছেছে। এই পিরিয়ডে কার, অর্থাৎ কম্বল দেওয়া নাকি হেলিকপ্টারে কম্বল বিতরণের মতো কোনো একটা ব্যাপার ছিল নাকি, তা আমি জানি না। কিন্তু যারা দাবি করেছে তারা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। সপরিবারে হত্যা করা হলেও গাজী তখনও কিন্তু অক্ষত ছিল 1975 সালের পরে, 15ই আগস্টের পরে, অর্থাৎ 15ই আগস্টের পরে। ব্যাপারটা রহস্যজনক নয় কি? জিয়ার আমলে তাকে লম্বা সময় জেল খাটতে হয়, অর্থাৎ এই গাজীকে সেই সময় অনেক অপরাধী ধরে নিচ্ছি, কিন্তু কম্বলগুলো আর উদ্ধার হলো না কেন?
এগুলো গেল কই? এতগুলো কম্বল মানে ৮ কোটি কম্বল পুড়িয়ে ফেলা হলো না তো? তার অমৃত্যুর চেষ্টা করে যারা কম্বলকে চুরি করেছিল চুলকানি এই আসরে ডালিম এও বলল যে মুজিব নাকি তাকে তখন ডাকতেন, সেও চলে গেছিল লাফাইতে লাফাইতে কই মাছের তরকারি খেতে আর ভাত খেতে। তাহলে তিনি কত বড় গাদ্দার এবং নিমকহারাম। সে একবারও চিন্তা করলো না ৭১-এ সে যাকে টার্গেট করেছে বা হত্যা করবে বলে দাবি করতেছে বা হত্যা করেছে তার বাড়িতে গিয়ে সে একটা সময় অনেকটা সময় ছিল কই মাছ ভাত মাংস সব কিছুই খেত। ডালিমকে নিমকহারাম না বলে অন্য কোনো বিশেষণ তার নামের পূর্বাংশ করা উচিত। মির্জাফরের বংশধর বললেও ভুল হবে না। আরোগ্য রজনীর গল্পে ডাকাতরাও যাকে হত্যা করবে তার বাড়িতে গিয়ে নিমক খেত না বা লবণ খেত না। এই সময়ে নিমক হারাম মেজর ডালি। চেনেন তো? ঘর থেকে বের হয়ে কচ্ছপ খোলাস থেকে বেরিয়ে এলো এবং একটা বিড়াল, সে আর কচ্ছপ নয়। বিড়াল বলবে এটা বিপ্লবের অংশ। আমি এতদিন কচ্ছপের খোলসের মধ্যে ছিলাম। পেট থেকে বের হওয়া, গুহা থেকে বের হওয়া কত তত্ত্ব সামনে নিয়ে আসা ব্যক্তিরা সবসময় সর্বযুগেই থাকে। আইন শুদ্ধভাবে চাকরিচ্যুত করার পরও মুজিব তাদের ডাকেন, অর্থাৎ ওই ডালিমদের মতো লোকদের দূতাবাসের চাকরির প্রস্তাব দেন। তারা তার ভাইয়ের ব্যবসার সমৃদ্ধি হওয়ার উপদেশ দেন। বাঙালির মুজিব ভাই। ফ্যাসিস্ট হলেন আপনি। এত কিছুর পরেও তাদেরকে ডাকেন, স্নেহ করেন, ভালোবাসা দেন। মুজিব গাজীকে ডালিমের স্ত্রী নিম্নিসহ পা ধরে ক্ষমা চাইতে বলার পরও নিম্নি মুজিবের সামনে গাজীকে অপমান করে মুজিব এই ঘটনার বিচার করার আশ্বাস দিল, অর্থাৎ ডালিম ও নিম্নি সেই প্রস্তাব গ্রহণ করেনি, সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এদিকে মুজিবসহ অনেকেই অনুরোধ করা সত্ত্বেও সেনাবাহিনী গাজীর পরিবারকে ছেড়ে দিল না। এই তথ্যগুলো ডালিম ওই পিঠ চুলকানোর আসরেই বলেছিলেন। কিন্তু কথাগুলো একটু ভালো করে বুঝুন, সুস্পষ্টভাবে বুঝতে চেষ্টা করুন, তাহলেই সব কিছু ক্লিয়ার হবে। তাহলে দেখা যাচ্ছে মুজিব আসলেই জনগণের মুজিব ছিলেন, মুজিব ভাই ছিলেন, যার নির্দেশে যে কেউ তখন তার মুখের ওপর অমান্য করতে পারত। কাউকে আপনারা স্বৈরাচার বলছেন, একবার ভেবে দেখুন তো। আপনারা এও শুনেছি মুজিবের সাথে নাকি পত্রিকার হকাররা, ঢাকার রাস্তায় ফেরিওয়ালারা যখন তখন দেখা করতে পারত। এতগুলো গাল গল্প ভেবে বহুবার প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু এই আত্মস্বীকৃত খুনির কথাগুলো শুনে তো মনে হচ্ছে মুজিবের ব্যাপারে এই কথাগুলো একেবারেই ফেলে দেওয়ার মতো ঘটনা নয়। এখানে আরও কিছু কথা আমাদের বলার আছে। আমরা একেবারেই ছোটবেলা থেকে শুনে আসছি মুজিবের ছেলে শেখ কামাল ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন, ধর্ষণ নাকি করেছিলেন। সে কি রগে বিবরণ বিশ্লেষণ। ডালিম যদিও এই একটা বই লিখেছেন এবং সেখানেও এটি পরিষ্কার করেছেন যে ওই ঘটনা অর্থাৎ কাল্পনিক সেই ডালিমের স্ত্রী নিম্মিকে ধর্ষণ ঘটনা ঘটেনি এবং শেখ কামালের যোগসূত্র এসব কোনো কিছুই ঘটনা ছিল না। কিন্তু আহত্মক ওই কাহিনী সাংবাদিক ইলিয়াস নিজেই তার গুরু বা পিতা ডালিমকে সেই বইটি পড়েননি, তাই সেই গুজবকে সত্য ধরে নিয়ে বসিয়ে রাখিয়ে ধর্ষণের বিবরণ ডালিমের মুখ থেকে শুনতে চেয়েছিলেন। কিন্তু তার আপন বইয়ের ধর্ষণের মতো ঘটনার ব্যাখ্যা করে তার অপরাধ ঢাকার চেষ্টা করেনি মেজর ডালিম। বইয়ের প্রতি তার এই ভালোবাসা আমি সাধুবাদ জানাই। গোলাম বেঈমান, মনে রাখতে হবে। তার বিবরণ থেকে দেখা যাচ্ছে যে এই ঘটনার সাথে শেখ কামালের কোনো সম্পৃক্ততা ছিল না। এই ঘটনা ঘটেছে কেবল
ঘটেইনি, এগুলা কাল্পনিক বিষয়। বরং এই ঘটনা তার বক্তব্য থেকে সুস্পষ্ট ফুটে উঠেছে। এবং কি দাঁড়াচ্ছে, শেখ কামালের এই গল্প কচ্ছপের সাথে বিন্দু পরিমাণে কোনো সম্পর্ক নেই। যদি ডালিম এটা পরিষ্কার না করত, তবে কোনোভাবেই কিন্তু আপনারা কামালকে এই বছরের পর বছর ধরে অপবাদ দিয়েই আসতেন। সেখান থেকে সরে আসতে আমরা পারতাম না। গুজববাজদের কিন্তু এইসব ঘটনা সত্য মনে করতাম। হ্যাঁ, আপনার বুকে ধর্ষণ করেছে বলতে পারলেন? নিঃসন্দেহে এই দেশের জনগণ, সেটা যে শ্রেণীর হোক, আওয়ামী লীগপন্থী হোক, বিএনপি বা জামাতপন্থী হোক বা ডালিমে, রুহানি সন্তান শেখ ইলিয়াস, মনে রাখতে হবে ডালিমের রুহানি সন্তান সবাইকে এই ঘটনাকে সত্য ধরে নিত। কিন্তু শেখ কামালের বিরুদ্ধে অন্যান্য অভিযোগও কিন্তু ছিল। যেমন শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গেছিলেন। এই খবরটি কি আমাদের ভালোভাবে জানা উচিত। এরকম ঘটনার প্রকাশ আমরা পেয়েছি জাসদ ও ভাসানী পত্রিকাগুলো থেকে। কিন্তু মুজিবের ছেলে কামালের টাকার এতই অভাব দেখা দিল যে তাকে ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটাতে হচ্ছে, তাও আবার প্রধানমন্ত্রীর ছেলে। এটা কি কোনোভাবে মিলাতে পারছেন? জীবনের ঝুঁকি নিয়ে সে ব্যাংক ডাকাতি করতে গেল। কথাগুলো মনে রাখবেন, বুঝতে চেষ্টা করবেন। আমি যে কথাগুলো বলছি প্রতিটি কথার পরোক্ষভাবে প্রমাণ করে তারপর আমার বক্তব্যের নিচে কমেন্টে কোনো কথা লিখতে আসবেন। পৃথিবীতে এমন একজন প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে সেই সময় বঙ্গবন্ধু নাকি ফ্যাসিস্ট। খুব ভয়ঙ্কর ব্যাপারটা। একজন ফ্যাসিস্টের ছেলে ব্যাংকের ম্যানেজারকে তো ফোন করেই বলতে পারে আমার এতগুলো টাকার প্রয়োজন, তাহলে ব্যাংক ডাকাতির কী বা প্রয়োজন? তাহলে তো ব্যাংকের মালিক সহজেই টাকাগুলো তার বাসায় দিয়ে যাওয়ার কথা। প্রধানমন্ত্রীর ছেলে ব্যাংক ডাকাতি করতে গেলেন। আসলে ঘটনাটি ঘটেছিল অন্যভাবে। অতি উৎসাহী কামাল সেদিন তার বন্ধুবান্ধবদের নিয়ে ছুটে চলেছিলেন ঢাকার রাস্তায় এবং ধরতে চেষ্টা করেছিলেন তার সেই সময় সর্বহারা পার্টির একদল ডাকাতদের। সেই সময় পুলিশও সর্বহারা পার্টির লোক ভেবে কামালের বন্ধুবান্ধবদের উপর আঘাত করে বসে এবং সে সময় শেখ কামাল আহত হন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই হত্যকারী চিন্তার কারণে তাকে কিন্তু দেখতেও যাননি। এই যেমন হাজিগবি কল্পকাহিনী। আর একটা কথা বলতে হয়, এই কল্পকাহিনীর মাঝে আরও কিছু বিচার রয়েছে। যেমন কিছুদিন আগে শুনেছিলাম সাইদির ছবি চাঁদে দেখা গেছে, ঠিক তেমনই কল্পকাহিনী এটাই। ছেলের এমন নির্বুদ্ধিতাকারী হঠকারী সিদ্ধান্ত, এসব বঙ্গবন্ধুর মনে কষ্ট লেগেছিল। তাই শেখ কামালের উপর অনেক সময় বঙ্গবন্ধু রেগেও ছিলেন। আরও একটি কথা আমরা সবসময় শুনি, আহমদ ছপার উপর দিয়ে নাকি জিপ গাড়ি তুলে দিয়েছিলেন আপনার শেখ কামাল। কিন্তু কি বিষয় দেখুন, একটি জিপ গাড়ি একটি ব্যক্তির উপর উঠে যাওয়ার পরেও সে আবার দৌড় দেয়, কিন্তু যুবক কামাল তাকে দৌড়েও ধরতে পারে না। বহুবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু কখনোই তাকে ধরতে পারা যায়নি। মাটিতে পড়ে গিয়ে যখন ব্যাপকভাবে তাকে তাড়া করা হচ্ছিল, তখন তার দুটো ডানা গজিয়েছিল এবং সেই দুটো ডানা দিয়ে সে উড়ে উড়ে ঘুরে বেড়াতেন এবং অন্যত্র চলে যেতেন। কামাল কখনো টিকিটও স্পর্শ করতে পারতেন না তার। এমন খুব হাস্যরস অভিযোগ, আহমদ ছপার মতো একজন লেখককে ধরতে সে ধাওয়া করেছে অথচ ধরতে পারেনি। ফ্যাসিস্ট বাবার এমন এক ছেলে আপনার মতো লোককে ধরতে পারল না। ঘটনাটি ঘটেছিল ৭৫-এর ১৪ই আগস্ট, অর্থাৎ হত্যা হওয়ার ঠিক আগের দিন। ভাবা যায়? এত কথার মানে এই নয় যে শেখ কামাল বা শেখ পরিবারের লোকেরা একেবারে অসাধারণ মানুষ ছিলেন।
নিশ্চয়ই তাদের মাঝে অনেক অসততা ছিল, কিন্তু হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা অভিযোগগুলো করা রটিয়েছে, কোন কোন উদ্দেশ্যে রটিয়েছে সেগুলো অবশ্য খুঁজে দেখা দরকার। বিশাল বড় বড় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী আমাদের দেশে ছিলেন, যারা কিনা শেখ মুজিবুর রহমানকে খুবই অপছন্দ করতেন। সেই অভিযোগকারীরা তখন কোথায় ছিলেন? শুধু এই একটা লোকের কারণে তারা সোনার বাংলা গড়ে তুলতে পারতেন না বলে কত কান্নাকাটি, কত দুঃখ, সেই অশ্রু ভেজা কথাবার্তা। তাহলে ৭৫-এর বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশ তো অনেক এগিয়ে আসা উচিত ছিল। ওনারা কোথায় গেলেন? সিরাজুল আলম খান কোথায় গেলেন? কোথায় গেলেন আমাদের আহমেদ ছোপা সাহেব? দাড়ি গোঁফ পাকিয়ে একটা দীর্ঘ জীবন, একটা সুন্দর জীবন যাপন করে এই তো সেদিন মারা গেলেন আসমা আব্দুর রব। আসমা আব্দুর রবের মতো মানুষ আজও বেঁচে আছেন। শাহজাহান সিরাজ চলে গেছেন বোধহয় ২০০০ সালে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ দেশ কাঁপানো সেই রাজনীতিবিদদের বিশাল একটা তালিকা কিন্তু আপনাদের আমি করে দিতে পারি, যদি আপনারা চান। ওরা থাকতে এই দেশ সোনার দেশ হলো না কেন? সোনার বাংলাদেশে অনেক আগেই করে ফেলার কথা। মুজিবের ছায়াতলে গিয়ে স্লোগান দিয়ে আর বাস্তবে নেতা বনে গেছেন। আরেকটি পক্ষ আছে যারা তাজউদ্দিন আহমেদকে অনেক উপরে তোলার চেষ্টা করেছেন। যদি মুজিবকে উপরে তুলে রাখা যায় তাহলে তারা বেজায় খুশি, কিন্তু তাজউদ্দিন আহমেদ নিজেও সেটা করতে চাননি। তিনি ভালো করেই জানতেন নেতা জিনিসটা আসলে কী এবং তার নিজের অবস্থান কোন জায়গায় ছিল। মুজিব সকল বিবেচনায় বিশাল মাপের নেতা ছিলেন। সে মুজিব ছিলেন অখণ্ড পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই মুজিব আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধে কেনই করবেন বলেন তো? এমন আজগুবি অভিযোগ এখন আমরা হরহামেশাই শুনতে পারি। মুজিবের পরিষ্কার ভাষায় বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। যে মুজিবের পক্ষে স্বাধীনতা ঘোষণা দিতে গিয়ে মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার গঠন করলে সেই মুজিবকেই রাষ্ট্রপ্রধান করতে হয়। সেই মুজিব নাকি স্বাধীনতাই চাননি। স্বাধীনতা না চাইলে তো জামাত বেজায় খুশি থাকার কথা। এই রাজাকার আলবদর আল শামস তারা চেয়েছিলেন পাকিস্তান থাকুক, মুজিব চেয়েছিলেন পাকিস্তান থাকুক। তাহলে তো মুজিব জামাতিদের রাজাকার আলবদর আল শামসের ভাইরা ভাই হওয়ার কথা ছিল। তাহলে বঙ্গবন্ধুকে নিন্দা কেন তারা করে? অবশ্য মুজিবের ভুল ছিল একটি, অসংখ্য ভুল ছিল। আপনারা জানিয়ে রাখতে চাই, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে বস্তুনিষ্ঠ ভিডিও তৈরি করার আমার খুব ইচ্ছা আছে। হয়তোবা কোনো এক সময় তৈরি করব, কিন্তু এখন নতুন সব ভিডিও তৈরি করতে গেলে আমরা চেষ্টা করি সেটাকে নিয়ে বস্তুত বুঝতে, কথা বলার চেষ্টা করতে, যে আসলে যে ভিডিওটি করব সে ভিডিওটা নিয়ে আপনারা কতটুকু সম্ভব জ্ঞান বা পরিত্রাস পাচ্ছেন। যেমন এই ভিডিওটি দীর্ঘ 15 দিন পর আপনাদের সামনে নিয়ে আসতেছি, অনেক খাটাখাটুনির পর, যে আসলে আপনাদেরকে সত্যতা কতটুকু ইতিহাস পরিত্রাণ দিতে পারবো, কতটুকু জানাতে পারবো আপনাদেরকে এই ইতিহাসগুলোকে। জীবন বলিষ্ঠ ভিডিও নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। আপনারা পর্যায়ক্রমে এসব ভিডিও দেখতে পারবেন। এখন কথা হলো, সাধারণ মানুষের বড় ধরনের ভুল আমরা ভাঙতে চেষ্টা করতে চাইলেও পারবেন না কেন? সাধারণ মানুষ, পাবলিক, কমন পিপল। কিন্তু অসাধারণ বা বড় মানুষ হিসাবে আমরা যাদের চিনি বা বুঝি তাদের ভুলগুলো বড় হয়। সেগুলো নিয়ে সততা বজায় রেখে সমালোচনা হওয়া উচিত, সমালোচনার পরিবেশ থাকা উচিত। সমালোচনা করলেই 12 বছর 10 বছর সাজা এইসব যারা করেছেন তারা বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছেন। আপাতত
একটি পক্ষ অর্থাৎ মুজিবের বিরুদ্ধে কুরস্বা রটিয়ে সত্য গোপনের চেষ্টা করেছেন কোনোভাবেই কাম্য নয়। তারা কেন এটা করেছেন? আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কখনোই ডিজার্ভ করে না। আজকে এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, হয়তো বা অনেকটা ভুল ভ্রান্তি বা অশুদ্ধচারণ অনেক কিছুই হতে পারে, কিন্তু প্রশ্ন কিন্তু একটাই, আমরা কতটা সত্য সম্পর্কে জানি। অনেকগুলো বই নিয়েও আমরা গবেষণা করতে চেষ্টা করতেছি বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে প্রেক্ষাপট নিয়ে তুলে ধরার চেষ্টা করতেছি, আনার চেষ্টা করছি সঠিক ইতিহাসকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকের প্রেক্ষাপট নিয়ে যেমন আমরা সাময়িকভাবে একটি বইয়ের ইতিহাসকে আমরা সাময়িকে এবং একটি ভিডিওকে আমরা পরোক্ষভাবে আঙ্গুল তুলিয়ে দেখতে চেষ্টা করেছি আসলে কোন কথাগুলো সঠিক, কোন কথাগুলো মিথ্যে। আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে অনেক কিছুই দেখতে পারবেন। ইচ্ছা আছে, আশা আকাঙ্ক্ষা আছে 2026 সালের 21শে ফেব্রুয়ারি কোনো একটা দিনে হয়তোবা আমাদের এই প্রেক্ষাপটগুলো নিয়ে কোনো একটা বই পাবেন, যে বইয়ের প্রেক্ষাপটগুলো এমনইভাবে রচিত হবে যে আসলে বাংলার ইতিহাস চেতনায় 71 কতটা মধুর অম্লেন ছিল। বাংলার মাটি কখনো পাকিস্তান হবে না কখনো ভারতবর্ষ, কখনো হবে না ভারত। বাংলার মাটি বাঙালির রবে। স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন কথাগুলো সত্য, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলার মাটিও আজ নির্ভেজ্য। গায়ের এক রক্ত বিন্দু থাকতেও কখনো এই বাংলাদেশে কখনো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কখনো অপ্রজন্ম সৃষ্টি হবে না। বাংলাদেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সর্বত্রাই চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি এইচ.এম. ইশতিয়াক ফাহিম। দেখা হবে আবারও কোনো এক পর্বে। আশা করি সকল ভিডিও নিচে আপনারা কমেন্ট করবেন, সাপোর্ট দিবেন বেশি বেশি করে, তাহলে হয়তো বা আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। জয় বাংলা।